মুভির শুরুতেই আমরা দেখতে পাই ব্রিটিশ জেনারেল স্কট ও তার ওয়াইফ অ্যাডেলবার্গ ফরেস্টে শিকার করতে এসেছে। মাল্লি নামের ছোট্ট একটা মেয়ে লেডি স্কটের হাতে অনেক সুন্দর করে ট্যাটু এঁকে দেয়। মাল্লি এই জঙ্গলে বাস করা গন্ড উপজাতির মেয়ে। ট্যাটু আঁকার সময় মাল্লি তার সুমধুর কণ্ঠে অনেক চমৎকার করে গানও গাইছিল। মাল্লির প্রতিভা দেখে লেডি স্কট অনেক মুগ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর জেনারেল স্কট শিকার শেষ করে লেডি স্কটের কাছে ফিরে আসে। তখন লেডি স্কট তার হাতের ট্যাটু স্কটকে দেখিয়ে বলে সে মাল্লিকে তার সাথেই নিয়ে যেতে চায়। এরপর স্কটের ইশারায় স্কটের ম্যানেজার মাল্লির বাবা মার দিকে 2টা কয়েন ছুড়ে মারে। মাল্লির বাবা মা ভেবেছিল মাল্লির প্রতিভায় মুগ্ধ হয়ে ওরা মাল্লিকে পুরস্কার দিচ্ছে, কিন্তু ওরা যখন দেখে লেডি স্কট মাল্লিকে তার সাথে করে নিয়ে যাচ্ছে তখন ওদের মাথায় আকাশ ভেঙে পড়ে। আসলে ওরা ওই কয়েনের বিনিময়ে মাল্লিকে তাদের দাসী বানিয়ে নিয়েছে। মাল্লির মা স্কটের গাড়ির পেছনে দৌড়াতে শুরু করে। সে লেডি স্কটের কাছে হাত জোড় করে মিনতি করে মাল্লিকে ছেড়ে দেওয়ার জন্য। স্কটের একজন সৈনিক মাল্লির মাকে গুলি করতে চায়, তখনই স্কট এসে তাকে থামিয়ে দেয় আর বলে একজন সামান্য উপজাতিকে মারার জন্য এত দামি গুলি খরচ করা উচিত নয়। তখন সেই সৈনিক একটা কাঠের টুকরো দিয়ে মাল্লির মায়ের মাথায় সজোরে আঘাত করে। মাল্লির মা মাটিতে লুটিয়ে পড়ে আর ওরা জোর করে মাল্লিকে ওদের সাথেই নিয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই অনেকগুলো ইন্ডিয়ান লোক ব্রিটিশ গভর্নরের বিরুদ্ধে প্রতিবাদ করছে, কেননা তাদের স্বাধীনতা সংগ্রামী নেতা লালা লাজপত রায়কে ব্রিটিশ সরকার অ্যারেস্ট করেছে। একসাথে এতগুলো মানুষকে সামাল দিতে গিয়ে ইংরেজ সৈনিকদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। এইখানেই আমরা মুভির একজন মেইন ক্যারেক্টার রামচরণকে দেখতে পাই। মুভিতে তার নাম রামা রাজু। রাম ইন্ডিয়ান হলেও সে ব্রিটিশ পুলিশের একজন অফিসার আর সে অনেক নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করে। রাম একা আন্দোলনকারী লোকদের মাঝে গিয়ে সবাইকে মেরে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এতগুলো লোকের সাথে একা লড়াই করেও রাম ওদের একজন লিডারকে ধরে নিয়ে আসে। এই সময়টাতেও রাম অনেক আহত হয়, কিন্তু এত কিছুর পরেও ব্রিটিশ সরকার রামকে সম্মানিত না করে ইংরেজ সৈনিকদের সম্মানিত করে। এতে রাম প্রচুর রেগে যায়। এরপর সিন শিফট হয় হায়দ্রাবাদের নবাবের স্পেশাল অ্যাডভাইজার ভেঙ্কট স্কটের সাথে দেখা করতে যায়। সে সময় স্কট দিল্লিতে না থাকায় সে স্কটের কমান্ডারকে বলে ওরা যে উপজাতি মেয়েকে তুলে নিয়ে এসেছে তাকে ফিরিয়ে দেওয়াটাই ভালো হবে। ভেঙ্কট আরো বলে ওরা গন্ড উপজাতি, ওরা একসাথে দল বেঁধে থাকতে পছন্দ করে। এমনিতে ওরা সহজ সরল, কিন্তু ওদের কোনো একজনের উপর বিপদ আসলে বাকি সবাই পাগল হয়ে যায়। আর ওদের রক্ষা করার জন্য একজন সর্দার আছে যে নিজের জীবনের বিনিময়ে হলেও তার দলের লোকদের রক্ষা করে। ভেঙ্কট বলে ওদের সর্দার মেয়েটিকে বাঁচানোর জন্য দিল্লিতে চলে এসেছে। মেয়েটিকে খুঁজে বের করতে প্রয়োজন হলে সে পাহাড় পর্বত এক করে দেবে। মেয়েটি যদি একটি বাঘের মুখেও থাকে সে বাঘের চামড়া তুলে নিয়ে হলেও তাকে বাঁচাবেই। ভেঙ্কট যে সর্দারের কথা বলেছিল তার নাম ভীম। পরবর্তী সিনে আমরা মুভির আরেকটি প্রধান ক্যারেক্টার ভীমকে দেখতে পাই। ভীম চরিত্রে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর। ভীম তার সাথীদের নিয়ে জঙ্গলে বাঘ শিকার করছিল। এইখানে বাঘের সাথে ভীমের অসাধারণ এক লড়াই দেখানো হয়। এই মুভির বেস্ট সিনগুলোর মধ্যে এটি একটি। অনেকক্ষণ লড়াই করার পর ভীম বাঘকে কাবু করতে সক্ষম হয়। এইখানে সিজিআই এর ইউজ দেখার মতো ছিল। আর এই মুভি কেন এত বিগ বাজেটের তার কিছুটা আন্দাজ এখান থেকেই পাওয়া যায়। এরপর সে বাঘটিকে বলে আমাকে ক্ষমা করে দিও ভাই, আমি নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করছি। মাল্লিকে বাঁচানোর জন্য ভীম প্রায় 6 মাস ধরে ছদ্মবেশে দিল্লিতে আছে। সে একজন মুসলমানের রূপ নিয়ে একটি মেকানিক্যাল গ্যারেজে কাজ করে। ভীম নিজেকে আখতার নামে সবার কাছে পরিচয় দেয়। একদিন স্কটের একজন সৈনিক রবার্ট তার বাইক নিয়ে ভীমের কাছে যায়। সে ভীমের কাছে বাইক রিপেয়ারিং করতে নিয়েছিল, কিন্তু আবার তাকে বাইরে প্রবলেম হওয়ায় সে ভীমকে ঠিক করে দিতে বলে। ভীম 1 নিমিষে বাইক স্টার্ট করে দেয়। এই সামান্য কাজটুকু রবার্ট করতে পারেননি দেখে তার গার্লফ্রেন্ড হাসতে শুরু করে। এতে রবার্ট অনেক অপমানিত হয়। সে নিজের অপমান লুকানোর জন্য ভীমকে প্রচুর মারতে থাকে। ভীম কোনো প্রতিবাদ না করে মার সহ্য করে, কারণ সে চায় না তার আসল পরিচয় কেউ জেনে যাক। তার আসল পরিচয় জেনে গেলে তার কাছের মানুষগুলোই বিপদে পড়বে। এর পরের সিনে আমরা দেখতে পাই এডওয়ার্ড পুলিশ অফিসারদেরকে ডেকে বলে একজন শিকারী আমাদের গভর্নরকে খুঁজতে দিল্লিতে ঘুরে বেড়াচ্ছে। সে আমাদের জন্য সমস্যার কারণ হতে পারে, আর ব্যাপারটা যেহেতু গভর্নরকে নিয়ে তাই আমাদের কিছু একটা করা উচিত। ভীমের ব্যাপারে সবটা শোনার পর কিছু অফিসার বলে এইটা তো অসম্ভব কাজ। তখন লেডি স্কট ঘোষণা দেয় যে এই অসম্ভবকে সম্ভব করে দেখাবে তাকে স্পেশাল অফিসারের সম্মান দেওয়া হবে। তখন রাম পেছন থেকে বলে আপনি তাকে জীবিত চান নাকি মৃত অবস্থায় চান? লেডি স্কট বলে তুমি যদি তাকে জীবিত অবস্থায় আনতে পারো তবে তোমাকে স্পেশাল অফিসার হিসেবে প্রমোশন দেওয়া হবে।
এরপর রাম ভীমকে ধরার জন্য প্ল্যান করতে শুরু করে। রাম তার চাচাকে বলে ওকে ধরার জন্য পুরো দিল্লি ঘুরতে হবে না, ও যা চায় তাই স্কটের বাংলোতেই আসে, তাই স্কটের বাংলোর আশেপাশেই থাকবে। আর ওকে ধরার জন্য ওর মতোই চিন্তা করতে হবে, কেননা শত্রুদের ওরা বন্ধু ভাবে। রাম তার চাচাকে স্কটের বিরুদ্ধে কাজ করা বিপ্লবী লোকদের সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিতে বলে। এর পরের সিনে আমরা দেখতে পাই কিছু উপজাতি স্কটের বাংলোতে কাজ করা শ্রমিকদের ভিড়ে ঢুকে বাংলোর ভেতরে যাওয়ার চেষ্টা করছে। সেখানে মাল্লির বাবাও ছিল। সৈনিকরা সবার আইডি চেক করেই ভিতরে ঢুকতে দিচ্ছিল। মাল্লির বাবার কাছে আইডি কার্ড না থাকায় ব্রিটিশ সৈনিক তাকে মারতে শুরু করে। তখন স্কটের ভাতিজি জেনিফার এসে মাল্লির বাবাকে বাঁচায়। জেনির এমন ব্যবহারে ভীম মুগ্ধ হয়। প্রথম দেখাতেই সে জেনির প্রেমে পড়ে যায়। পরের দিন আমরা দেখতে পাই রাম নিজের পরিচয় গোপন করে একটি বিপ্লবী দলের মিটিং এর ভেতর ঢুকে স্কটকে হত্যা করার কথা বলে। তখন ভীমের বন্ধু লাচ্ছু সেটা শুনে রামকে জিজ্ঞেস করে সত্যি সত্যি কি স্কটকে মারা সম্ভব। রাম লাচ্ছুকে তার পরিচয় জিজ্ঞেস করে। লাচ্ছু বলে স্কট তাদের উপর অনেক অত্যাচার করেছে, সে তার ভাইয়ের সাথে এখানে এসেছে। লাচ্ছু রামের কাছে হেল্প চায়। তখন রাম তার ভাইয়ের সাথে দেখা করতে চায়। লাচ্ছু রামকে বিশ্বাস করে ভীমের কাছে নিয়ে যাচ্ছিল। পথে চেকিং এর সময় পুলিশ রামের আইডেন্টিটি দেখে রামকে সেলুট করে বসে ভুলবশত। এইটা দেখে লাচ্ছু বুঝতে পারে রাম আসলে পুলিশের লোক। তখন লাচ্ছু দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। রাম ও লাচ্ছুর পিছে পিছে যায়, কিন্তু লাচ্ছু ভিড়ের মধ্যে ঢুকে পড়ে এবং শেষ পর্যন্ত রাম আর লাচ্ছুকে ধরতে পারে না। এরপর লাচ্ছু ভীমের কাছে গিয়ে তাকে সবটা জানায়। তখন ভীম লাচ্ছুকে কিছুদিন লুকিয়ে থাকতে বলে। ভীম ওই সময় একটা ব্রিজের নিচে ছিল। সে একটা জেলের ছেলেকে তার জন্য মাছ ধরে আনতে বলেছিল। ছেলেটা যখন মাছ ধরতে নদীতে যায়, তখনই ব্রিজের ওপর তেলের ট্যাঙ্কার বহনকারী ট্রেন ব্লাস্ট হয়ে নদীতে পড়ে যায়। ওই ছেলেটি সেখানেই থাকায় তার জীবন ঝুঁকির মুখে পড়ে যায়। ওই সময় রাম ব্রিজের উপর ছিল। ব্রিজের উপর থেকে রাম আর ব্রিজের নিচ থেকে ভীম দুইজনই ছেলেটিকে বাঁচানোর জন্য ছটফট করছিল। তখন রাম ওপর থেকে ভীমকে দেখে ইশারায় তাকে ব্রিজের ওপর ডাকে। আর এইখানে প্রথমবারের মতো রাম আর ভীম মুখোমুখি হয়। এই সিনটা খুবই এক্সাইটিং, লাইক এনটিআর জুনিয়র আর রামচরণ একসাথে। এরপর রামের আইডিয়া মতো ওরা দুজন একটা রশির দুই প্রান্তে নিজেদেরকে বেঁধে ব্রিজের দুই দিক থেকে লাফ দেয়। ওরা দুজন মিলে ছেলেটিকে বাঁচায়। আর অসাধারণ সিনটা মুভির আরেকটা বেস্ট পার্ট। এরপর দুইজন দুজনের হাত শক্ত করে ধরে রাখে আর নিজেদের পরিচয় দেয় ঝুলন্ত অবস্থাতেই। ভীম নিজের নাম আক্তার বলে আর রামও নিজের পুলিশ পরিচয় গোপন রাখে। রাম আর ভীমের মধ্যে এইভাবেই বন্ধুত্ব গড়ে ওঠে আর ধীরে ধীরে ওরা অনেক ভালো, আসলে সবচেয়ে ভালো বন্ধু হয়ে যায়। ভীমকে দেখে রামের তার ভাইয়ের কথা মনে পড়তো। রাম আর ভীম দুজনই দুজনের কাছে নিজেদের লক্ষ্যের ব্যাপারে গোপন রাখে। এদিকে রাম জানতো না যে উপজাতির যে সর্দারকে সে খুঁজে বেড়াচ্ছে সেই আসলে তার প্রিয় বন্ধু আক্তার। ভীম ছদ্মবেশে থাকায় রাম ভীমকে চিনতে পারেনি। অন্যদিকে রাম কিন্তু লাচ্ছুকে দেখেছিল, তাই সে লাচ্ছুর একটি স্কেচ বানিয়ে সবাইকে দেখিয়ে দেখিয়ে তার খোঁজ করতে থাকে, যে কিনা আসলে ভীমের দলেরই একজন লোক। একদিন ভীম রামকে ছবির ব্যাপারে জিজ্ঞেস করলে রাম বলে এই লোকটি হারিয়ে গেছে, আমি ওকে খোঁজার চেষ্টা করছি। ভীম বলে আমাকে দেখাওনি কেন? রাম ভীমকে ছবিটা দেখাতে যাচ্ছিল, তখনই ছবিটা উড়ে গিয়ে কাদায় পড়ে নষ্ট হয়ে যায়। ওই সময় জেনিফার ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। জেনিকে দেখে ভীম মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। তখন রাম বুঝতে পারে ভীম জেনিকে পছন্দ করে। সে ভীমকে জেনির সাথে কথা বলতে বলে, কিন্তু ভীম বুঝতে পারে না সে জেনিকে কি বলবে। তখন রাম কিছু কাঁটাতার নিয়ে রাস্তায় ছিটিয়ে দেয়। এতে জেনির গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। তখন রাম জেনিকে বলে ভীমের কাছে লিফট চাইতে। এরপর ভীম জেনিকে লিফট দেয়। জেনি ভীমের সাথে মার্কেটে যায় এবং কিছু শপিং করার জন্য, কিন্তু ওদের কমিউনিকেশনে কিছু প্রবলেম হচ্ছিল। ভীম ইংলিশ জানতো না আর জেনি হিন্দি বুঝতো না, তবুও একে অপরের সাথে অনেক কথাই তারা বুঝে নিচ্ছিল। ভীম বারবার মেম সাহেব বলছিল, তখন জেনি তাকে মেম সাহেব বলতে মানা করে, শুধু জেনি বলে ডাকতে বলে। এরপর জেনি কিছু ড্রেস দেখছিল, তখন ভীম তাকে বলে এগুলো তো বাচ্চাদের ড্রেস। জেনি বলে এইটা আমার জন্য না, আমাদের সাথে মাল্লি নামের একটা ছোট মেয়ে থাকে, এটা তার জন্য। মাল্লির নাম শুনে ভীমের মনের ভেতর ছটফট শুরু করে। ইংরেজি না বুঝলেও সে এতটুকু বুঝতে পারে মাল্লি স্কটের প্যালেসেই আছে। সে দ্রুত মাল্লির জন্য একটা চুড়ি বানিয়ে জেনিকে দেয়। এরপর জেনিকে নেওয়ার জন্য গাড়ি চলে আসে। তখন জেনি ভীমকে প্যালেসের একটা পার্টিতে যাওয়ার জন্য ইনভাইট করে একটা ইনভাইটেশন কার্ড দিয়ে চলে যায়। এরপর সিন শিফট হয়। প্যালেসে গিয়ে জেনি মাল্লিকে ড্রেসটা দেয়। এতে মাল্লি তেমন একটা খুশি হয় না, কিন্তু জেনি যখন চুড়িটা মাল্লিকে দেয়, মাল্লি খুশিতে কেঁদে ফেলে আর জেনিকে জড়িয়ে ধরে, কারণ সে বুঝতে পারে ভীম তাকে উদ্ধার করার জন্য চলে এসেছে। এর পরের দিন আমরা দেখতে পাই ভীম রামের কাছে গিয়ে বলে সে জেনির সাথে অনেক কথা বলেছে। এরপর সে রামকে জেনির দেওয়া ইনভিটেশনের কার্ড দেয়। তখন রাম বলে পার্টি তো আজই। রাম তাড়াতাড়ি ভীমকে পার্টিতে যেতে বলে। ভীম রামকেও তার সাথে যেতে বলে। এরপর রাম ভীমকে কোট প্যান্ট পরিয়ে একদম জেন্টলম্যান সাজিয়ে পার্টিতে নিয়ে যায়। ভীমকে এই রূপে দেখে জেনি অবাক হয়ে যায়। সে ভীমের সাথে ডান্স করতে শুরু করে। এইটা দেখে একজন ইংরেজ অনেক জেলাস হয়। সে জেনিকে পছন্দ করে। সে ভীমকে ল্যাং মেরে নিচে ফেলে দিয়ে প্রমাণ করার চেষ্টা করে ভীম আসলে নাচতে জানে না। এরপর সে ভীমকে অপমান করার জন্য কিছু ডান্স স্টেপ দেখিয়ে ভীমকে ট্রাই করতে বলে।
সবাই মিলে ভীমকে নিয়ে অনেক হাসাহাসি করে। এইসব দেখে রাম অনেক রেগে যায় আর বন্ধুর সাহায্যে এগিয়ে আসে। তখন রাম এসে ইংরেজকে বলে, তুমি দেশি নাচ জানো? এরপর ভীম আর নাচ মিলে ইন্ডিয়ান স্টাইলে নেচে সবাইকে মাতিয়ে দেয়। সবাই ওদের সাথে নাচ করতে থাকে। এক পর্যায়ে নাচতে নাচতে সবাই ক্লান্ত হয়ে যায়। তখন ভীম আর রাম নিজেদের মধ্যে কম্পিটিশন করে কে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে। জেনি প্রে করছিল যেন ভীম জিতে যায়, তাই রাম নিজে হেরে তার বন্ধুকে জিতিয়ে দেয়। অনেক বেশি নাচার কারণে ভীম আর হাঁটতেই পারছিল না, তাই সে রামের পিঠে চড়ে বাড়ি ফিরে যাচ্ছিল। তখন জেনি তার গাড়ি নিয়ে সেখানে আসে। রাম জেনিকে বলে সে যেন ভীমকে বাড়িতে পৌঁছে দেয়। বাড়ি ফিরে যাওয়ার আগে জেনি ভীমকে তার প্যালেসে নিয়ে কফি পান করার অফার করে। প্যালেসের কথা শুনেই ভীম দ্রুত রাজি হয়ে যায়। যখন সে জানতে পেরেছে মাল্লি প্যালেসে আছে, তখন থেকেই সে মনের প্রাণে এরকমই একটা সুযোগ চাচ্ছিল যাতে সে একবারের জন্য হলেও মাল্লির সাথে দেখা করতে পারে। জেনি যখন ভীমকে নিয়ে যাচ্ছিল, তখন জেনির গাড়ির পেছনে কিছু পেইন্ট দেখে রামের মনে পড়ে যায় লাচ্ছুর নখেও সে এরকম পেইন্ট দেখেছিল। রাম তার চাচাকে বলে লাচ্ছু অবশ্যই একজন পেইন্টার। এরপর ওরা দুজন আবার লাচ্ছুকে খুঁজতে যায়। লাচ্ছু পুলিশ দেখে পালাতে শুরু করে, কিন্তু বেশি দূর পালাতে পারে না, রাম তাকে ধরে ফেলে। এইদিকে প্যালেসে ঢোকার সময় রবার্ট ভীমকে দেখে তাকে আটকায় আর সেখান থেকে বের করে দিতে চায়, কিন্তু জেনি তাকে আটকায় আর বলে এ আমার গেস্ট, একে আমার সাথে যেতে দাও। এরপর জেনি ভীমকে তার রুমে নিয়ে যায়। সে সেখানে ভীমের জন্য অনেক প্রশংসা করতে থাকে, কিন্তু ভীম জেনির কথা কিছুই বুঝতে পারে না। তখনই ভীম মাল্লির গান শুনতে পায়। তখন সে জেনিকে কিছু খাবার আনতে বলে মাল্লিকে খুঁজতে শুরু করে। এরপর ভীম বন্দি অবস্থায় মাল্লিকে দেখতে পায়। ভীমকে দেখে মাল্লি কান্না করতে শুরু করে। মাল্লি বলে আমি এক মুহূর্ত এখানে থাকতে চাই না, আমাকে এখান থেকে নিয়ে চলো। ভীম মাল্লিকে কথা দেয় সে তাকে নেয়ার জন্য অবশ্যই ফিরে আসবে। এরপর ভীম কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এরপর ভীম তার সাথীদের বলে মাল্লি ওখানেই আছে আর তাকে সেখান থেকে বের করতে হবে, তবে চোরের মতো ভয়ে ভয়ে লুকিয়ে নয়, সামনে থেকে আক্রমণ করব। যেই সামনে আসুক না কেন একদম কেটে ফেলবো। এরপর সে লাচ্ছুর খোঁজ করে। ভীম তখনও জানতো না লাচ্ছুর ধরা পড়েছে। এদিকে রাম লাচ্ছুকে জিজ্ঞেস করে তার ভাই কোথায়। লাচ্ছু বলে তোমার মতো ইংরেজদের 5টা কুকুর কখনো আমার ভাইকে ধরতে পারবে না। জঙ্গলে মুক্ত বাঘ সে, আর সব সময় মুক্তই থাকবে। রেগে গিয়ে রাম পাগলের মতো লাচ্ছুকে মারতে থাকে। এত মার খাওয়ার পরেও লাচ্ছু তার ভাইয়ের ব্যাপারে কিছুই বলে না। লাচ্ছুকে মারার সময় রামের গলা থেকে একটা লকেট খুলে পড়ে। রামের কাছে লকেটের অর্ধাংশ ছিল, বাকি অর্ধেক ছিল রামের ফিয়ান্সে সীতার কাছে। সীতা গ্রামে ফিরে আসার অপেক্ষা করছিল। একদিন গ্রামবাসী সীতার কাছে এলে বলে 4 বছর হয়ে গেছে, আর কতদিন অপেক্ষা করবে রামের জন্য? ও কি আদৌ আমাদের মনে রেখেছে? আমাদের কথা না হয় বাদই দাও, কি তোমাকে মনে রেখেছে? সবাই রামের ওপর থেকে ভরসা হারিয়ে ফেললো। সীতার মনে বিশ্বাস ছিল যে রাম ফিরে আসবে। এইদিকে লাচ্ছু একটা বিষাক্ত সাপ তার হাতে ধরে রাখে। রাম তখন আবার লাচ্ছু ভাইয়ের কথা জিজ্ঞেস করতে আসে। তখন লাচ্ছু রামের ওপর সাপটা ছেড়ে দেয়। সাপটা রামকে কামড় দেয়। তখন লাচ্ছু রামকে বলে এই সাপের বিষের প্রতিষেধক কোনো কবিরাজের কাছে নেই, তুমি 1 ঘন্টার মধ্যে মারা যাবে। এটা শুনে রাম স্তব্ধ হয়ে যায়। এরপর রাম নিজেকে বাঁচানোর জন্য তার সব থেকে কাছের বন্ধু ভীমের কাছে যায়। ভীম তখন মাল্লির বাবা আর বাকিদের সাথে স্কটের প্যালেসে আটক করার প্ল্যান করেছিল। তখন ভীম রামকে রাস্তায় পড়ে থাকতে দেখে। রামের পুরো শরীরে বিষ ছড়িয়ে পড়ছিল। তখন ভীম দ্রুত কিছু ভেষজ লতাপাতা খুঁজে নিয়ে এসে রামের চিকিৎসা করে। এরপর ভীম নিজের গলা থেকে একটা বিশেষ মালা করে রামের গলায় পরিয়ে দেয়। উপজাতিরা নিজেদের সুরক্ষার জন্য এই মালা ব্যবহার করে। মাল্লির বাবা ভীমকে মালাটা খুলতে মানা করলে বলে এইটা খুললে তো তোমার বিপদ হবে। ভীম বলে হোক বিপদ, আমার ভাই তো বেঁচে যাবে। আসলে ভীম রাম দুজনই দুজনকে নিজের ভাইয়ের মতোই ভালোবাসত। ওই মালাটা দেখে রাম বুঝতে পারে সে এতদিন ধরে যাকে খুঁজছিল সে আসলে তার প্রিয় বন্ধু ভীম, আর সে আসলে মুসলমান নয়, সে একজন গন্ড উপজাতিরই মানুষ। এরপর ভীম রামকে তার বাড়িতে নিয়ে যায়। সে রামকে বলে ওষুধ কাজ করছে, কাল সকালের মধ্যে তুমি সুস্থ হয়ে যাবে। আমার কিছু জরুরি কাজ আছে, আমাকে যেতে হবে। সকালবেলা আমি তোমার কাছে আসবো। যখন ভীম চলে যাচ্ছিল তখন রাম হাত ধরে তাকে আটকায়, কারণ রাম বুঝতে পারছিল সে কোথায় যাবে আর সে তাকে আটকাতে চাচ্ছিল। ভীম বলে আমি আসলে তোমার কাছে একটা ব্যাপার গোপন করেছি। আমি আসলে মুসলিম না, আমার নাম ভীম, আমি গন্ড উপজাতির ছেলে। ইংরেজরা আমাদের একটা বাচ্চাকে তুলে নিয়ে গেছে, ওকে কিভাবে বাঁচাবো, কার কাছে সাহায্য চাইবো কিছুই বুঝতে পারছিলাম না, তাই মুসলমানের ছদ্মবেশ নিয়েছি। ভীম আরো বলে আজ রাতে আমরা মাল্লিকে উদ্ধার করতে যাচ্ছি। যদি বেঁচে থাকি আবার দেখা হবে, আর যদি মরে যাই তবুও আফসোস নেই। প্রাণের চেয়েও প্রিয়, তোমার আর আমার বন্ধুত্ব তো শেষ হবে না, তাই না? এরপর ভীম চলে যায়। রাম তাকে আটকাতে চায়, কিন্তু রামের অবস্থা এতটাই খারাপ ছিল সে সোজা হয়ে দাঁড়াতে বা কথা বলতেই পারছিল না। কিছুটা সুস্থ হওয়ার পর রাম প্রচন্ড রাগে চিৎকার করতে থাকে, কারণ তার লক্ষ্য পূরণ করতে হলে তারই প্রিয় বন্ধুকে ইংরেজদের হাতে ধরিয়ে দিতে হবে। ওই সময় ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একটা ছোট ছেলে নিজের বাবাকে গুলি করেছে, আর এই ছেলেটি রাম ছিল। এর মানে কি রাম কি তাহলে ছোটবেলা থেকেই ইংরেজদের দলীয় ছিল আর সে নিজের বাবাকে খুন করেছে? আর একজন ইন্ডিয়ান হয়ে কিভাবে সে ইংরেজদের এরকম পদলেহী হয়ে গেল জানতে হলে আরেকটু সামনে যেতে হবে।
চলুন ঘটনায় ফিরে যাই। এরপর সিন শিফট হয়। ভীম তার সাথীদের নিয়ে একটা ট্রাকে করে প্যালেসের দরজা ভেঙে প্যালেসের ভেতরে ঢোকে। ট্রাকের ভেতর হিংস্র প্রাণী দিয়ে ভরা ছিল। সেই সময় প্যালেসে অনেক বড় একটা পার্টি চলছিল। ভীম আর তার সাথীরা সেখানে সেই সব হিংস্র প্রাণীদের ছেড়ে দেয়। ওরা ইংরেজদের উপর আক্রমণ করে। সেখানে জেনি ভীমকে এই রূপে দেখে স্তব্ধ হয়ে যায়। ভীম জেনিকে একটা গাড়ির ভেতরে ঢুকিয়ে দেয় যাতে তার কোনো ক্ষতি না হয়। এদিকে রবার্ট ভীমের সামনেই মাল্লিকে চুল ধরে টেনে নিয়ে গিয়ে বন্দি করে রাখে আর চাবি নিজের হাতে ভালোভাবে আটকে রাখে। এটা দেখে ভীম রাগে পাগল হয়ে রবার্টকে প্রচুর মারতে থাকে। এরপর রবার্টের হাত থেকে চাবি নিয়ে মাল্লিকে উদ্ধার করতে যাবে, তখনই সেখানে পুলিশের পোশাক পরে রাম চলে আসে। ভীম যখন বুঝতে পারে রাম একজন পুলিশ অফিসার, ভীম নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। রাম ভীমকে অ্যারেস্ট করার জন্য হাতকড়া পরানোর চেষ্টা করে। তখন ভীম রামকে বুঝিয়ে বলার চেষ্টা করে যে তার কোনো দোষ নেই, সে শুধু ছোট মেয়েটাকে বাঁচাতে এসেছে। রাম তার কোনো কথাই শোনে না। ভীম বলে, আমি সারা জীবন তোমার গোলাম হয়ে থাকবো, তবুও এখান থেকে মাল্লিকে নিয়ে যেতে দাও। রাম বারবার ভীমকে সারেন্ডার করতে বলে। এইখানে রাম আর ভীমের মধ্যে অনেক মারামারি হয়। সেই চাবিটাও ভীমের হাত থেকে ছিটকে ম্যানহোলের ভেতরে পড়ে যায়। মারামারির এক পর্যায়ে ভীম সুযোগ বুঝে প্যালেসের ছাদে উঠে পড়ে। সে মাল্লিকে বাঁচাতেই যাচ্ছিল, তখনই রাম এসে তাকে ধরে ফেলে। একই সময় জেনারেল স্কটও মাল্লির দিকে গান পয়েন্ট করে। তখন রাম ভীমকে বলে সে যদি সারেন্ডার না করে তবে মাল্লিকে আর জীবিত দেখতে পারবে না। মাল্লির জীবন বাঁচানোর জন্য ভীম সারেন্ডার করে। এইদিকে ভীমকে ধরিয়ে দেওয়ায় রামকে স্পেশাল অফিসার ঘোষণা করা হয় আর তাকে অস্ত্রাগারের অস্ত্র দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়। আর এটাই সে মনে মনে চাচ্ছিল। এইখানে ফ্ল্যাশব্যাকে রামের ছোটবেলার কাহিনী দেখানো হয়। রামের বাবা ভেঙ্কটা রামারাজু গ্রামের লোকদের অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিচ্ছিল। তাদের কাছে অস্ত্র না থাকায় নকল অস্ত্র দিয়েই সবাই প্রশিক্ষণ নিচ্ছিল। তাদের কাছে মাত্র একটি অস্ত্র ছিল আর সেটি ছিল রামের বাবার কাছে। ওদের মধ্যে একজন তাকে জিজ্ঞেস করে সে ওদের হাতে আসল অস্ত্র কবে দেবে। তখন রামারাজু বলে, একটা বুলেটের মূল্য কত জানো? আমি শিখেছি এই বুলেট মূল্যায়ন কিভাবে করতে হয়। তখন আমাদেরকে আরেকটা সিন দেখানো হয়। ওই সময় রামারাজু ব্রিটিশ পুলিশের একজন সদস্য ছিল। তখন এক গ্রামের প্রধানকে খাজনা না দেওয়ার অপরাধে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। একজন সৈনিক এগিয়ে আসে তাকে গুলি করার জন্য। তখনই সেই স্কট এসে তাকে থামিয়ে দিয়ে আবারও বলে, একজন সামান্য ইন্ডিয়ানের জন্য মূল্যবান বুলেট খরচ করার কোনো প্রয়োজন নেই। তখন ওই সৈনিক একটা হাতুড়ি নিয়ে মারতে মারতে নৃশংসভাবে গ্রাম প্রধানকে হত্যা করে। এইটা দেখে রামারাজু রেগে গিয়ে রাইফেল আর কিছু বুলেট নিয়ে সেখান থেকে চলে আসে। এরপর গ্রামের মানুষদের প্রশিক্ষণ দিতে শুরু করে। রামারাজু বলে, এই বুলেটের মূল্য আমাদের প্রাণের থেকে অনেক বেশি, তাই এই বুলেট যখন বের হবে সেটা কোনো না কোনো ইংরেজের বুকে গিয়ে ঢুকতেই হবে। আমি তোমাদেরকে তখনই আসল রাইফেল দেব যখন আমি নিশ্চিত হব তোমরা কেউ মাথা নত করবে না। ততদিন প্র্যাকটিস করতে থাকো। এরপর আমরা দেখতে পাই রামারাজু নিজে পুলিশে ফিরে না গেলেও তার ভাইকে পুলিশের চাকরি করতে পাঠিয়েছে যাতে সে সেখানকার খবরাখবর জানতে পারে। রামারাজুর ভাই রামারাজুকে জিজ্ঞেস করে, আমরা জিতবো কিভাবে? তোমার কাছে তো শুধু একটা রাইফেল আর কিছু বুলেট আছে, এইটা দিয়ে কয়জনকে মারতে পারবে? ভেঙ্কাটা বলে, প্রতিটি বুলেটে যেমন সেটা দিয়ে কে মারা যাবে সেই নাম লেখা আছে, তেমন প্রত্যেকটি রাইফেলে লেখা আছে তার চালক কে হবে। যখন সঠিক সময় আসবে আমাদের কাছেও অস্ত্র চলে আসবে। পরের দিন রামারাজু দেখে রাম হাতে আঘাত পেয়েছে। রামকে জিজ্ঞেস করলে সে বলে রাতের বেলা তার রাইফেল চালিয়েছিল। এইটা শুনে রামারাজু রেগে গিয়ে রামকে মারতেই যাচ্ছিল। তখন সীতা এসে সামনে দাঁড়িয়ে বলে, রাইফেল আমি দিয়েছিলাম, রাম অনেক ভালো চালিয়েছে। এরপর সীতা ভেঙ্কটকে টেনে নিয়ে সেই জায়গায় নিয়ে যায় যেখানে রাম রাইফেল চালিয়েছিল। সীতারে ভেঙ্কটকে দেখায় যে রাম অনেক দূর থেকে একদম ঠিক জায়গায় নিশানা লাগিয়েছে। এটা দেখে ভেঙ্কট অনেক খুশি হয়ে যায়, কারণ তার ছেলে এখনো লড়াই করার জন্য প্রস্তুত হয়েছে। তখনই হঠাৎ করে ইংরেজ পুলিশ ওদের গ্রামে চলে আসে আর হামলা করে। গ্রামের কারো কাছে কোনো অস্ত্র ছিল না, তাই রামারাজু সবাইকে নিরাপদ স্থানে সরে যেতে বলে আর সে একাই রাইফেল নিয়ে পুলিশদের মোকাবেলা করে। তখন পুলিশ রামারাজুকে বলে অস্ত্র ফেলে না দিলে তার লোকদেরকে মেরে ফেলবে। ভেঙ্কট ওদের কথায় গুরুত্ব না দিয়ে লড়াই চালিয়ে যায়। এক সময় ভেঙ্কটের বুলেট শেষ হয়ে যায়। সেটা বুঝতে পেরে রাম জীবন বাজি রেখে বুলেটের বক্সটা নিয়ে তার বাবার কাছে যায়। এরপর রামারাজু আবার ইংরেজদের সাথে লড়াই করতে শুরু করে আর এক পর্যায়ে ইংরেজ পুলিশের গুলিতে রামারাজুর একটা আঙুল ছিঁড়ে যায়। এছাড়া তার শরীরে আরো অনেক জায়গায় গুলি লাগে। হাতে গুলি লাগার কারণে রামারাজু আর রাইফেল চালাতে পারছিল না, তাই সে রামকে অস্ত্র হাতে নিয়ে শত্রুর মোকাবেলা করতে বলে। রাম অনেক ভালোভাবেই বন্দুক চালাচ্ছিল, কিন্তু পালানোর সময় রামের ভাই আর মায়ের গায়ে গুলি লাগে, ওরা সেখানেই মারা যায়। এটা দেখে রাম কাঁদতে শুরু করে আর সে বন্দুক চালানোর শক্তি পাচ্ছিল না, কিন্তু রামারাজু তাকে সবকিছু উপেক্ষা করে আবারও গুলি চালাতে বলে। রাম তার বাবার কথা মতো গুলি চালাতে থাকে। রামের গুলির মুখে ইংরেজরা ফাইনালি পিছু হতে বাধ্য হয়। এরপর রামারাজু রামকে বলে, দেখলে কিভাবে একটা বন্দুকের সামনে শত্রুরা পিছু হতে বাধ্য হলো? চিন্তা করো, যদি সবার হাতে অস্ত্র থাকে তাহলে ইংরেজরা আমাদের দেশ ছাড়তে বাধ্য হবে। এরপর ভেঙ্কট রামের কাছ থেকে ওয়াদা নেয় রাম সবার হাতে অস্ত্র তুলে দেবে। এরপর সিন প্রেজেন্টে চলে আসে। রাম সীতার কাছে একটা চিঠি লিখে। চিঠিতে রাম বলে, এখানে সবকিছুই তো প্ল্যান মতো চলছে,
আমি এখন থেকে কাজ করছি, সেখান থেকে পুরো দেশে অস্ত্র সাপ্লাই যায়, আর প্রতিটি চালানের সাথে একজন করে স্পেশাল অফিসার অস্ত্র রক্ষার দায়িত্বে থাকে। আমিও খুব শীঘ্রই এই সুযোগটা পাবো, আর তখন অস্ত্র আমাদের হাতে চলে আসবে। কিন্তু সবকিছুর পর আমার মন ভালো নেই। আমি যাদের স্বাধীনতার জন্য লড়াই করছি তাদেরকেই আঘাত করতে হচ্ছে আমাকে। আমি আমার সব থেকে কাছের বন্ধুকে ধোঁকা দিয়েছি। এসবের বিনিময়ে কি লক্ষ্য হাসিল করা ঠিক হচ্ছে? জানি না। চিঠি লেখা শেষে রাম স্কটের প্যালেসে যায়। সেখানে স্কট তার সুপেরিয়রদের বলে, একজন ইন্ডিয়ান একা সব তছনছ করে দিয়ে গেল, আর তোমরা কিছুই করতে পারলে না। এরপর স্কট রামকে ভীমের শাস্তির ব্যাপারে বলে। স্কট বলে, ওকে এমন ভাবে শাস্তি দাও যেন আর কোনো ইন্ডিয়ান ইংরেজের বিরুদ্ধে কথা বলার সাহস না পায়। তখন লেডি স্কট এসে বলে, আমি ওকে রক্তাক্ত অবস্থায় দেখতে চাই। এরপর স্কট বলে, ওকে সবার সামনে শাস্তি দাও, এত বেশি মারো যেন সে হাঁটু গেড়ে নিজের দোষ স্বীকার করে আর প্রাণের ভিক্ষা চায়। এরপর পুরো শহরে ঘোষণা দেওয়া হয় যে ভীমকে সবার সামনে শাস্তি দেওয়া হবে, আর সবাইকে সেখানে উপস্থিত থাকার জন্য আদেশ দেওয়া হয়। এরপর ভীমকে শহরের মাঝখানে হাত বেঁধে দাঁড় করানো হয়। তারপর ভীমকে বলে, হাঁটু গেড়ে ক্ষমা চাও, কিন্তু ভীম রাজি হয় না। তখন রাম স্কটের কথা মতো ভীমকে চাবুক দিয়ে মারতে শুরু করে। ভীমের পুরো শরীর রক্তাক্ত হয়ে যায়, তবুও ভীম নত হয় না। ভীমের এই অবস্থা রামেরও সহ্য হচ্ছিল না, তাই সে আবারও ভীমকে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে বলে, নয়তো এই শাস্তি চলতেই থাকবে। কিন্তু ভীম কিছুতেই ইংরেজদের সামনে হাঁটু গেড়ে বসতে রাজি হয় না। তখন লেডি স্কট রামকে একটা কাঁটাযুক্ত চাবুক দেয়, আর সেটা দিয়ে ভীমকে মারতে বলে। ওই চাবুকটা এতটাই ভয়ানক ছিল, ওই চাবুক দিয়ে মারলে শরীরের চামড়া পর্যন্ত ছিঁড়ে আসে। ইচ্ছে না থাকা সত্ত্বেও রাম ওই চাবুক দিয়ে ভীমকে মারতে থাকে, আর ভীমের শরীরের রক্ত নদীর পানির মতো প্রবাহিত হতে থাকে। এটা দেখে স্কট অনেক বেশি খুশি হয়। এরপর ভীম সেখানে একটা গান গায়। গান শুনে সেখানে উপস্থিত ইন্ডিয়ানদের রক্ত গরম হয়ে যায়, কারণ সেই গানটি ছিল একটি উদ্দীপন জাগানো গান। ভীমকে বাঁচানোর জন্য প্রচন্ড রাগে ওরা বেড়ি ভেঙে ভেতরে ঢুকতে শুরু করে। জনগণ ইংরেজ সৈনিকদের মারতে শুরু করে। তখন দ্রুত ভীমকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এত মার খাওয়ার পরও ভীমের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এটা দেখে রামও অনেক কষ্ট পাচ্ছিল। তখন রামের চাচা এসে জানায়, এবার অস্ত্র ডেলিভারি করার দায়িত্ব রামকে দেয়া হয়েছে, আর অবশেষে সেই দিন আসতে চলেছে যার জন্য রাম বছরের পর বছর ধরে অপেক্ষা করেছে। কিন্তু রাম বলে, পরশু ভীমের ফাঁসি হবে, আমাকে ফাঁসির জায়গা বদলে নদীর পাড়ে করতে হবে, তবেই আমি ভীমকে মুক্ত করতে পারবো। মাল্লিকেও ছড়িয়ে ভীমের হাতে তুলে দিব। এইসব শুনে রামের চাচা বলে, তুমি কি পাগল হয়ে গেছো? রাম বলে, জীবনে প্রথমবার আমি লক্ষ্য স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি ভাবতাম দেশের জন্য যে কারো কোরবানি দেওয়া জায়েজ, ভেবেছিলাম ভীমও হয়তো ওদেরই একজন, কিন্তু আজ আমি বুঝতে পারছি ভীম নিজেই একটা বিস্ফোরক। সে বিপ্লব। আমি বন্দুকের সাহায্য আনতে চেয়েছিলাম, সেটা ভীম একটা গানের মাধ্যমে নিয়ে এসেছে। রামের চাচা বলে, তাহলে তোমার লক্ষ্যের কি হবে? তোমার 15 বছরের পরিশ্রম আর অপেক্ষা কি বৃথা যাবে? রাম বলে, দরকার পড়লে আরো 15 বছর অপেক্ষা করব, তবুও ভীমের কোরবানি দেব না। বাবা চেয়েছিল যেন সবার হাতে অস্ত্র থাকে, আর ভীমের জন্য মানুষগুলোই এক একটা অস্ত্রতে পরিণত হয়েছে। রামের চাচা বলে, আরেকবার ভেবে নাও, অনেক বিপজ্জনক কাজ এটা, তোমার প্রাণও যেতে পারে। রাম বলে, খুশি খুশি প্রাণ দিয়ে দেব। এরপর আমরা দেখতে পাই স্কট জেলখানায় ভীমের সামনে নিয়ে বলে, আমি একে ফাঁসিতে ঝুলানোর জন্য বেস্ট হ্যাংম্যান চাই। রাম বলে যে চাবুকের এত মার খেয়েও নত হয়নি, সে মৃত্যুকে কি ভয় পাবে। রাম আরো বলে যে মাল্লির জন্য ভীম এত কিছু করেছে, সে মাল্লিকে নিয়ে এসে তার সামনে একে ফাঁসিতে ঝুলাতে হবে। আসলে রাম ভীম আর মাল্লিকে এক জায়গায় করার জন্য এমনটা বলে। এরপর রাম স্কটকে বলে ভীমের ফাঁসির জায়গা পরিবর্তন করে নদীর পাড়ে ফাঁসির ব্যবস্থা করতে, যাতে ভীম সহজেই পালিয়ে যেতে পারবে বলে রাম মনে করছিল মনে মনে। এরপর রাম অস্ত্রাগারে গিয়ে সমস্ত রাইফেল নষ্ট করে সৈনিকদের দেয়, যাতে ভীমকে বাঁচানোর সময় ওরা গুলি করতে না পারে। এরপর ভীমকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়। রাম তার চাচাকে দিয়ে ভীমের হাতে একটা ব্লেড দেয়, যাতে সে নিজের বাঁধন কাটতে পারে। এরপর রাম মাল্লিকে নিয়ে স্কটের সাথে ফাঁসির মঞ্চের দিকে যায়। রামের গাড়ি স্কটের গাড়ির সামনে ছিল। রাম স্কটের গাড়ির উপর একটা গাছ ফেলার প্ল্যান করে রেখেছিল। রাম তার প্ল্যান অনুযায়ী কাজ করার আগেই স্কট বুঝতে পারে রাম আসলে ভীমকে বাঁচানোর চেষ্টা করছে। স্কট সাবধান হয়ে যায়, ফলে গাছ পড়ার আগেই সে গাড়ির স্পিড বাড়িয়ে দিতে বলে। এতে সে বেঁচে যায়। এরপর স্কট রামের গাড়িতে গুলি করে। রাম আর মাল্লি গাড়ি থেকে ছিটকে পড়ে যায়, এতে রাম অনেক আহত হয়। মাল্লি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশ মাল্লির পেছন পেছন যায়। তখন রাম আহত অবস্থায় উঠে পুলিশদের সাথে লড়াই করে মাল্লিকে বাঁচানোর চেষ্টা করে। এদিকে ভীম তার হাতের বাঁধন কেটে ফেলেছে। পুলিশ ভীমকে গুলি করার চেষ্টা করে, কিন্তু রাম আগে থেকেই সব বন্দুক নষ্ট করে রাখায় ওরা গুলি করতে পারে না। এরপর মাল্লি যখন ভীমের কাছে যাচ্ছিল, তখন একজন সৈনিক মাল্লিকে গুলি করতে যাচ্ছিল। এটা দেখে রাম মাল্লিকে পেছন থেকে ওই সৈনিককে গুলি করে, কিন্তু ভীম মনে করে রাম মাল্লিকে গুলি করেছে, তাই সে রেগে গিয়ে রামকে মারতে শুরু করে। সে রামকে একেবারে মেরেই ফেলতে যাচ্ছিল, কিন্তু ভাইয়ের মতো বন্ধুকে নিজের হাতে সে মারতে পারেনি।
ভীম মাল্লিকে নিয়ে সেখান থেকে দ্রুত চলে যায়। ভীম আর মাল্লি নিরাপদ দূরত্বে না যাওয়া পর্যন্ত রাম পুলিশদেরকে আটকে রাখার প্রাণপণ চেষ্টা করে। ওই সময় রাম মৃত্যুর মুখে ছিল। ওই সময় ওর মনে পড়ে যায় সে সীতাকে আর গ্রামের মানুষদের কথা দিয়েছিল সে অস্ত্র নিয়ে ফিরে আসবে। এইখানে আমরা দেখতে পাই রাম তার লকেটের অর্ধাংশ সীতার কাছে দিয়ে দিয়েছে। এরপর সিন শিফট হয়, আমাদেরকে কয়েক মাস পরের সিন দেখানো হয়। ব্রিটিশ পুলিশ সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেও ভীমকে ধরতে পারেনি। অফিস, হাসপাতাল, কোনো জায়গায় বাদ যায়নি। এখন শুধু হাতরাসে খোঁজ বাকি। স্কট সেখানে ভালো করে খুঁজতে বলে। এরপর স্কট বলে স্পেশাল গেস্টের সাথে দেখা করে আসি। স্কট আসলে রামের কথা বলছিল। ওরা রামকে জেলে বন্দি করে রেখে রামের উপর প্রচুর অত্যাচার করেছে, তাকে ঠিকমতো খেতেও দেয়নি। কিন্তু এতে রাম তার লক্ষ্য থেকে এক বিন্দু সরে যায়নি। রাম স্কটকে বলে আমার শরীরে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে ততক্ষণ আমি আমার লক্ষ্যের দিকে এগিয়ে যাব। তখন পুলিশ স্কটের নির্দেশে রামকে মারতে শুরু করে। এরপর মাটির নিচের কুঠুরিতে রামকে আটকে রাখে। এরপর আমরা দেখতে পাই ভীম তার সাথীদের নিয়ে হাতরাসের একটি জায়গায় লুকিয়ে আছে। ওই জায়গায় সীতাও ছিল। ইংরেজ পুলিশ ভীমকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায়। সীতা তখন বুঝতে পারে ভীম আর তার সাথীরা ইংরেজ পুলিশদের থেকে পালিয়ে বেড়াচ্ছে। তখন সীতা ওদেরকে বাঁচানোর জন্য পুলিশের কাছে গিয়ে বলে এখানে কিছু লোকের স্মল পক্স হয়েছে, ওদেরকে হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করুন। স্মল পক্সের কথা শুনে সব পুলিশ সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায়, কারণ এই রোগটি তৎকালে খুবই সংক্রামক এবং প্রাণঘাতী ছিল। একজন পুলিশ তখনও ভীমকে খোঁজার চেষ্টা করে। তখন সীতা ওই পুলিশের কাছে গিয়ে আবার সাহায্য চায়। এবার পুলিশ তার লাথি মেরে সীতাকে দূরে সরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ভীম সীতার কাছে এসে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। সীতা বলে আমি ঠিক আছি, আর কারো স্মল পক্সও হয়নি, আপনাদেরকে বাঁচানোর জন্যই মিথ্যে বলেছি। এরপর সীতা ওদেরকে খাবার খেতে দেয়। তখন ভীম সীতাকে বলে তুমি আসলে কে? তুমি আমাদেরকে চেনো না, অথচ আমাদের জন্য এত কিছু করছো। সীতা নিজের পরিচয় দিয়ে বলে সে এখানে তার ফিয়ন্সের জন্য এসেছে। ভীম জিজ্ঞেস করে সে কোথায় আছে। সীতা বলে সে দিল্লিতে আছে, সে ব্রিটিশ পুলিশের একজন ইন্সপেক্টর। এইটা শুনে সবাই চমকে যায়। ওই সময় সীতার গলায় লকেটটা বেরিয়ে আসে। সেটা দেখে ভীম বুঝতে পারে সীতা যার কথা বলছে সে আসলে রাম। এরপর সীতা সবার ভুল ভাঙানোর জন্য বলে রাম সেখানে ওদের চাকরি করছে না, সে একটা বড় উদ্দেশ্য নিয়ে গিয়েছে। এরপর সীতা রামের সম্পর্কে সবকিছু এদেরকে খুলে বলে। এইখানে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই সেদিন যখন রাম একাই ব্রিটিশ পুলিশদের সাথে লড়াই করছিল তখন ওরা পিছুই হটে গেল, আবার ফিরে আসে। কিন্তু রামের কাছে আর মাত্র একটা বুলেট ছিল। তখন রামারাজু অর্থাৎ ভেঙ্কট, রামের বাবা, নিজের শরীরে বোম বেঁধে পুলিশের সামনে যায়। এরপর রামকে গুলি চালাতে আদেশ দেয়। শুট করার সাথে সাথে বোমা ব্লাস্ট হয়ে ভেঙ্কট আর সাথে সমস্ত ব্রিটিশ সৈনিক মারা যায়। লক্ষ্যে পৌঁছানোর জন্য রাম নিজের হাতে তার বাবাকে কুরবানি দিয়ে দেয়। এরপরে সিন প্রেজেন্টে চলে আসে। সবকিছু শুনে সবার সামনে চোখের পানি ফেলে দেয় সবাই। এরপর সীতা বলে অস্ত্র প্রায় রামের হাতে চলেই এসেছিল, কিন্তু এর জন্য তার সব থেকে প্রিয় বন্ধুকে ধোকা দিয়ে অ্যারেস্ট করতে হয়েছে। এই জন্য রাম মনে মনে অনেক অনুতপ্ত ছিল। তাই রাম সিদ্ধান্ত নেয় সে তার বন্ধুকে আগে বাঁচাবে। রাম তার বন্ধুকে ছাড়িয়ে নিতে সক্ষম হয়, কিন্তু নিজে পুলিশের কাছে ধরা পড়ে যায়। এরপর সীতা ভীমকে ব্রিটিশ সরকার দেওয়া চিঠি দেখায়, যেখানে লেখা ছিল 2 দিন পর রামের ফাঁসি হবে, আর সীতা এখানে রামের লাশ নিতেই এসেছে। এইটা বলে সীতা কাঁদতে শুরু করে। তখন ভীম নিজের ভুল বুঝতে পারে। সে প্রচন্ড অনুতপ্ত হয়ে বলে আমি নিজের হাতে আমার বন্ধুকে মেরেছি, আমার সব থেকে ভালো বন্ধুকে মরার জন্য ফেলে রেখে এসেছি আমি। এরপর ভীম সীতাকে কথা দেয় নিজের প্রাণের বিনিময়ে হলেও সে রামকে ফিরিয়ে নিয়ে আসবেই। এরপর ভীম জেনির কাছ থেকে ব্রিটিশ জেলখানার ব্লু প্রিন্ট নিয়ে সেই রাতের বেলা লুকিয়ে জেলে যায়। এরপর মাটির নিচের কুঠুরিগুলো থেকে রামকে খুঁজে বের করে। ভীম কাঁদতে কাঁদতে রামকে বলে আমার ভুল হয়ে গেছে, তুমি এত বড় ত্যাগ স্বীকার করছো আর আমি তোমাকে ভুল বুঝেছি। রাম জিজ্ঞেস করে এসব কার কাছ থেকে জেনেছো? তখন ভীম রামকে সীতার লকেটটা দেখিয়ে বলে আমি সীতাকে কথা দিয়েছি যেভাবেই হোক তার রামকে তার কাছে ফিরিয়ে দেব। এরপর ভীম কুঠুরির দরজা ভেঙে রামকে সেখান থেকে বের করে। এরপর রামকে নিজের কাঁধে নেয়, কারণ পায়ে আঘাত পাওয়ার পর রাম হাঁটতে পারছিল না। দুজনে মিলে পুলিশদের সাথে লড়াই করে জেল থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। এই লড়াইয়ে আমরা গ্র্যাভিটি এর চরম অপমান লক্ষ্য করি। এখানে গ্র্যাভিটিকে, গতি জড়তাকে কোনো মূল্যই দেওয়া হয়নি। যাই হোক, তামিল মুভিতে খুব বেশি গ্র্যাভিটি বা সাইন্টিফিক লজিক খুঁজে লাভ নেই। এনিওয়েজ, লেটস গেট ব্যাক টু দ্য স্টোরি। ভীম রামকে একটা জঙ্গলে নিয়ে যায়। সেখানে ভেষজ লতাপাতা দিয়ে রামের চিকিৎসা করে। স্কট তার কমান্ডার এডওয়ার্ডকে স্পেশাল পুলিশ ফোর্স নিয়ে সেখানে যেতে বলে, আর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে নিয়ে ওদেরকে গুলি করতে বলে, অর্থাৎ তাদের মৃত্যু নিশ্চিত করতে বলে। এরপর আমরা দেখতে পাই ভীম রামকে রেখে পানি পান করতে গিয়েছে। ঠিক তখনই এডওয়ার্ড তার ফোর্স নিয়ে ভীমকে ঘেরাও করে গুলি করতে যাচ্ছিল। তখন রাম পুলিশের উপর তীর ছুঁড়ে ভীমকে বাঁচায়। ওই জঙ্গলে তাদের দেবতা রামের একটা মূর্তি ছিল। রাম ওই মূর্তির তীর ধনুক নিয়ে লড়াই করতে নামে। পুরা কথায় উল্লেখিত রামের মতো গেট আপ নিয়ে আসে। এটা সে কেন করেছে এই প্রশ্নের ব্যাখ্যা আমাদের কাছে নাই। যাই হোক, কাহিনীতে ফিরি।
রাম ওই মূর্তির তীর ধনুক নিয়ে এসে লড়াই করতে থাকে। এরপর রাম এডওয়ার্ডকে বলে, আমি আমার বাবাকে কথা দিয়েছি প্রত্যেকটা মানুষের হাতে অস্ত্র তুলে দেব, অস্ত্র আমি নিয়ে তবেই ফিরে যাব। এরপর রাম পুরো জঙ্গলে আগুন লাগিয়ে দেয়, এতে অনেক সৈনিক পড়ে মারা যায়। এরপর সেখানে পুলিশ ফোর্স বাইক নিয়ে চলে আসে, তখন ভীম একটা বল্লম হাতে নিয়ে ওদের উপর আক্রমণ করে। এরপর রাম পুলিশের কাছ থেকে গ্রেনেড নিয়ে ওদের উপরই ব্লাস্ট করে। এইভাবে একে একে সব পুলিশকে ওরা মেরে ফেলে। আর এইখানে দেখার মতো অসাধারণ কিছু ফাইটিং সিন আমরা দেখতে পাই। এরপর রাম আর ভীম একটা বাইকে স্কটের প্যালেসের দিকে যায়, আর সেখানেও আগুন লাগিয়ে দেয়। বাইকটি স্কটের প্যালেসের যেই রুমটাতে ঢোকে সেখানে গোলাবারুদ ছিল, তাই একের পর এক বিস্ফোরণ হতে থাকে। এতে ব্রিটিশ সৈনিকদের সাথে শয়তানি লেডি স্কটও মারা যায়। এরপর ভীম প্যালেসের ভেতর থেকে সব অস্ত্র বের করে নিয়ে আসে। রাম সেখান থেকে একটা রাইফেল ভীমের হাতে তুলে দেয়। এরপর রামের কথা মতো ভীম স্কটকে গুলি করে মেরে ফেলে, আর মেরে ফেলার আগে তাকে সেই কথাটি মনে করিয়ে দেওয়া হয় যে হ্যাঁ, একটি বুলেটের দাম একজন মানুষের জীবনের দাম থেকে কখনোই বেশি নয়। এরপর আর কি হ্যাপি এন্ডিং হয়ে যায়। ভীম রামকে সীতার হাতে তুলে দেয়, জেনি আর ভীম এক হয়ে যায়। মাল্লি তার পরিবার ফিরে পায়। ভীম রামের কাছে অস্ত্র চালানোর প্রশিক্ষণ চায়, রাম তাকে প্রশিক্ষণ দিতে রাজি হয়। এরপর রাম তার গ্রামের মানুষদের হাতে অস্ত্র তুলে দিয়ে তার ওয়াদা রক্ষা করে। মুভিটি আপাতত এখানেই শেষ হয়ে যায়। তবে মুভি এখানে শেষ হলেও বাস্তবে এখান থেকে শুরু হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে তাদের স্বাধীনতার লড়াই।